এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল। সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা। পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে, দেশটাকে কোথায় নিয়ে ফেলবে। সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনূসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে গণভোট নিয়ে যা কিছু হচ্ছে এই পর্যন্ত, যা কিছু হয়ে আসছে, এখন খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকেই তীব্র বিরোধিতা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোন অবস্থাতেই এর পক্ষে প্রচারণা চালাতে পারে না। সেখানে খোদ সরকারের কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে না, এটা পারে। এবং এর পাশাপাশি যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন, তারাও একই কথা বলছেন, এটি কোনো অবস্থাতেই পারেন না। সেটিও সেখানে উল্লেখ করা হয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু গণভোট বিষয়ে আপনার মতামত জানতে চাই। বেশ কিছুদিন ধরে, প্রায় 20-25 দিন বা 1 মাস হয়ে গেছে, গণভোটের হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে খোদ সরকারের উপদেষ্টারা। এবং উপদেষ্টারা গিয়ে সরকারি কর্মকর্তাদের বলছেন যে আপনারা হ্যাঁ এর পক্ষে প্রচার চালান। এটি নিয়ে তীব্র বিরোধিতা উঠেছে। আপনার মন্তব্য? দেখেন, আমি আগাগোড়া থেকেই বলছি এই গণভোট অবৈধ। কারণ সংবিধানের, বর্তমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই রাষ্ট্রপতি তার কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ওথ নিয়েছে। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। আপনি দেখেন গণভোট এই সংবিধানে নাই। এক, সংবিধানে যেহেতু নাই, প্রেসিডেন্টের আদেশ, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে কোন প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে কোন ভোট যে ছাড়া হয়েছে তাদের এই আদেশ দেওয়ার এখতিয়ারও নাই। সুতরাং এই গণভোটটা অবৈধ। দ্বিতীয়ত, আপনি স্বাধীন মালিক, জেসমিন টুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি, আমি নিজেও যোগাযোগ করেছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ। কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে। সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে আরেকটা জটিলতা আছে, বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 180 দিনের মধ্যে এটাকে আপনার করবে, অনুমোদন করবে সংসদ। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি না করে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা অনুমোদন হয়ে যাবে। কিন্তু 6 মাস গণপ্রতিনিধি পরিষদ হিসেবে কাজ করবে এবং সেই 6 মাসে কি ইউনূস সরকার বহাল থাকবে? না, এটাই তো প্রশ্ন। এটাও এক্সপার্টরা বলছে যে ওই 6 মাস যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার বহাল থাকবে, ওই 6 মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ওত নিতে পারছে না, সরকার গঠন করতে পারছে না। তখন ইউনূস সরকারই তো বিকল্প আছে, তো তারাই থাকবে। অর্থাৎ এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে। আবার এক্সপার্টরাও বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন যে সাধারণত গণভোট হয়, গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয়। এবং গণভোট আপনার সংসদে একটা কোনো বড় ইস্যু আলোচনা হলে সংসদে যদি ঐক্যমত না হয়, অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। এটা উল্টা হয়ে গেছে। গণভোট আগে করা হচ্ছে, এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না, তখন কি হবে? তখন ওটাকে অজুহাত তুলে এই দেশে একটা অশান্তি বিশৃঙ্খল সৃষ্টি হবে। তখন যে সরকার ধরেন
বিএনপি হোক জামাত হোক, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করতে পারবে, তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয়, তারা তো আর বসে থাকবে না। তখনই কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরকার ছাড়তে চাইবে না। তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুতরাং এই গণভোটে এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা সরকারি মেশিনারি আপনার লাগিয়ে দিয়েছে হা ভোটের জন্য, হা ভোটের পক্ষে। এখন আমি বলেছিলাম ডিসি, এসপি, ইউনো তারা নির্বাচন পরিচালনা করবে, তো তারা কি করবে? তাদেরকে তো ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং এখন ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই যে ঝামেলা তৈরি হলো, এখন ডিসি, এসপি তারা কি করবে? সরকার বলছে গণভোটে হা করো, ইলেকশন কমিশন বলছে না করো। অফিসিয়ালি ইলেকশন কমিশনের অধীনে সরকারি কর্মকর্তারা, বুঝলাম, কিন্তু সরকার যেখানে বলছে টোটাল মেশিনারিজ লাগাই দিছে হা ভোটের পক্ষে, তাহলে এটা কি হবে? এটা নিয়ে তো একটা জটিলতা হবে। কারণ যদি বলা হয়, কানে কানে বলা হয় ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার, হা ভোট যদি না ভোট মেজরিটি হয় তাহলে আপনার খবর আছে, তখন তো দেখা যাবে যে এটা জটিলতা হবে। আবার দ্বিতীয়টা, এই সরকার কেন আপনি হা এবং না ভোট দিল? আপনার মৌলিক সংস্কার ছিল 40টা, তাকে 4 দফার মধ্যে আনা হয়েছে। অন্য ভাষার কারসাজি দিয়ে সবকিছু ঢুকানো হয়েছে। এখানে নো কনফিডেন্স ছিল, সেগুলো উধাও হয়ে গেছে। এখন আপনি যে এটা দিলেন, এটা ধরেন যদি না ভোট দিতে যায়, তখন কি অভ্যুত্থান ঘটে নাই? সরকার পরিবর্তন ঘটে নাই? ছাত্র জনতা কি জীবন দেয় নাই? এগুলো প্রশ্ন তো আসবে। তখন এই গণভোটে জুলাই সনদের অবস্থা কি হবে? আবার বিভিন্ন জন বলা হচ্ছে যে এই সরকারের বৈধতার কারণে আপনার গণভোটে হা ভোট দেওয়া দরকার। এই সরকারের তো অবৈধ, শুরুর থেকেই অবৈধ, শুরুর থেকেই অবৈধ। সুপ্রিম কোর্টের যে 106 অনুচ্ছেদের যে আপনার রেফারেন্স নিয়েছে সুপ্রিম কোর্টের, পরে আমি তো নিজে বলেছি যে সেনা নিবাসে 626 জন আশ্রয় নিয়েছিল, তার ভিতরে তো প্রধান বিচারপতি আছে, অ্যাপিলেট ডিভিশনে আরো বিচারপতি আছে, রেফারেন্স কাকে দিল? আজ পর্যন্ত তো রেফারেন্সের কোনো কাগজ দেখতে পেলাম না। কেউ না, বলছে যে অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছিল। অ্যাটর্নি জেনারেল কেন অ্যাপিয়ার করবে? হ্যাঁ, তো সেটা কই, ডকুমেন্ট কই? তবে দেশে যাতে ভ্যাকুয়াম তৈরি না হয়, প্রেসিডেন্ট বলেছে রেফারেন্স নেওয়া হয়েছে, আমরা এটা স্বীকার করেছি। এখন ধরি এটা সাংবিধানিক সরকার, সুতরাং এই সরকারের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংশোধন করার, সংস্কার করার এখতিয়ার নাই। সুতরাং এইটা একটা বড় জটিলতার সামনে আসতেছে, কি হবে আমি বলতে পারবো না। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে উপদেষ্টারা প্রচার চালাতে পারেন, তারা সরকারের কর্মচারী নন, প্রজাতন্ত্রের কর্মচারী। আমার কথা হচ্ছে যে তারাও এটি কিভাবে করেন, এটি পুরনো আলোচনা। আমি যদি নতুন আলোচনাতে যাই, সেটা হচ্ছে এই উপদেষ্টারা আপনি যেটা বললেন প্রত্যেক সরকারি কর্মকর্তাকে বা জেলা পর্যায়ে গিয়ে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হায়ের পক্ষে প্রচারণা চালান। এবং ডক্টর আলী রিয়াজ যিনি সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনিও বলছেন যে এখানে আপত্তির কিছু নেই, সরকারি কর্মকর্তারা হ্যায়ের পক্ষে ভোট চালাতে পারেন। তাহলে এই ডক্টর আলী রিয়াজদের সংবিধান সংস্কার আমরা কতটা গ্রহণযোগ্য বলে মনে করবো? তিনি নিজেই জানেন না যে সরকারি কর্মকর্তারা পারেন কিনা। তাহলে আমাদেরকে না, যেভাবে বোঝাচ্ছেন। জি। ডক্টর আলী রিয়াজ তিনি আমেরিকান সিটিজেন, তিনি এসে আমাদের সংবিধান করে দিচ্ছে, ঐক্যমত্য কমিশন করতেছে। আমি এই জন্য এটাকে বলি এটা বিদেশি সরকার, দ্বৈত নাগরিকের সংখ্যা বেশি। উনি যে এটা বলতেছে, উনি বেতনটা কোত্থেকে নেন? কার পয়সা দিয়ে নেন? আপনার পয়সা, আমার পয়সা, ট্যাক্সের পয়সা। আমি যদি না ভোট দিই, আমার এখতিয়ারে হস্তক্ষেপ কেন করা হচ্ছে? আপনি হা ভোট দিবেন, আরেকজন না ভোট দিবে, তার সকল সরকারি মেশিনারিদের নামাই দিল, এবং সরকারের উপদেষ্টারাও যে নেমে গেল, তারা তাহলে তো নিরপেক্ষতা থাকলো না। এনসিপিতে জয়েন করুক সরকার, সমস্যা নাই, এনসিপির পক্ষে হা ভোট বলতে থাকুক, সমস্যা নাই, জামাতে জয়েন করুক, সমস্যা নাই। হা না ভোট আমি তো বুঝি না, কারণ আমি তো বুঝি এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। সুতরাং আপনি 30টা দলের ঐক্যমত্য কমিশন করেছেন, সেখানে একমত হয়ে সোজা সংসদ নির্বাচন করে সংসদে অনুমোদন করতেন।
সেটা আপনি পারেন নাই। এখন জনগণের ঘাড়ে চাপায় দিচ্ছেন হা না ভোট দেওয়ার, এবং এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন হা ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। আমাদের এখন যে সরকার যে অবস্থায় নিয়ে গেছে দেশটাকে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এটা যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে এই সরকারের কারণে হচ্ছে, এবং এই সরকারই দায়ী হবে। তখন তো ছয়তলা উঠছে লাফায় লাফায়, উনি তো তখন কি করবে আমি জানি না। এখন তো ওনার সেই ইমেজ পৃথিবীতে নাই। কারণ হচ্ছে উনি বলেছিল যখন নোবেল প্রাইজ পেয়েছিল তখন উনি বলেছিল যে দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠাবো। এখন জাদুঘরে তো দুর্ভিক্ষ তো এখন হয়ে গেছে। বাংলাদেশে 3 কোটি লোক বেকার হয়ে রয়েছে। 3 কোটি এখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে। দুর্ভিক্ষ তো রয়েই গেছে মাঠে। এখন বাংলাদেশে তো দুর্ভিক্ষ আছে। এরপরে 3-0 থিওরি নিয়ে ওয়ার্ল্ডে চটপট করছে। এই 3-0 কি? প্রথম হলো জিরো প্রভার্টি। প্রভার্টি এখন তো সব বাজারে যাইতে পারি না, সব প্রভার্টি। তারপরে বলতেছে যে জিরো ইমিশন। ইমিশন কি? এই যে ধোঁয়া, কালো ধোঁয়া। ঢাকা শহর বাংলাদেশে বসবাসের অনুপযুক্ত শহর। এখন বায়ু দূষণের 2 নম্বর বাংলাদেশ পৃথিবীর মধ্যে, ঢাকা এই মহানগর। তো সুতরাং উনি তো এটাও করতে পারলেন না। তা আরেকটা জিরো হলো জিরো আনএমপ্লয়মেন্ট। এখন তো 3-4 কোটি লোক বেকার। তো উনি করতেছেটা কি? দেশে আপনার বিনিয়োগ নাই, ব্যবসা নাই, কিছু নাই, বাজার ব্যবস্থা। এই যে দেখেন, এই যে এখন নিউজে দেখলাম যে রোজার আগের জন্য আপনার সব ওই যে ছোলা ডাল এগুলো আনতেছে, এখন আনলোড করতে পারতেছে না। আপনি বলেন তো দেখি, এই এই সরকার দ্রুত ইলেকশন দিয়ে আপনার রাস্তা পাবে। এখন তারা কোন ষড়যন্ত্রে, কোন দেশের, আমাদের দেশের সবসময় নির্বাচনে পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়। এখন আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন আছে। এখন আমেরিকান সেইটা করবে এটা কি করে, এদিকে কর বসানোর সময় গোপন চুক্তি করে আসছে, সেই চুক্তির ভিতরে কি আছে জানি না। আপনি দেখেন আওয়ামী লীগ ফেসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল। হ্যাঁ, সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15-20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? আপনার 6300 স্কয়ার ফিটের বাড়ি বানাচ্ছে আপনার মন্ত্রীরা হবে নাকি? আপনি বলেন তো দেখি, এই এই 6000 এটা কি আপনার ই করবে নাকি? 9,000 বর্গ ফুট, 9300 স্কয়ার ফিট। এখানে কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি? এটা কি আজব কাণ্ড? এগুলো সরকারের প্রজেক্ট, এগুলো কিভাবে হয় বলেন? ইলেকশন দিয়ে চলে যাবে এ তো। আবার দেখেন বিমানে 3 উপদেষ্টাকে বোর্ডে ঢুকাই দিছে। উপদেষ্টারা আসছে এদেশে বেনিয়া বর্গী হিসাবে, নাইলে একটা উপদেষ্টা কি করে বলেন আপনার বিমানের ডাইরেক্টর হয়? এখন শোনা যাচ্ছে বিমান আসবে, ওটা অ্যাপ্রুভ করবে, অথবা ওখান থেকে কি করবে না করবে, কমিশন টমিশন জানি না। 3 জন উপদেষ্টা, আপনি জানেন বোধহয়। আপনার জননিরাপত্তা, নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আছে। ইলেকশন যদি সঠিকভাবে দিতে চায়, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে ওই ডাইরেক্টর বানায় দিছে, আবার বিদ্যুৎ উপদেষ্টাও বানায় দিছে। বলেন তো 3টা মেজর সেক্টর সেটা আপনার বোর্ডে দিছে। এরা কতখানি ছোট লোক চিন্তা করেন, উপদেষ্টা হয়ে যায় বিমানের বোর্ডে ঢোকে। বলেন তাদের মান ইজ্জত বোধ নাই। অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা।